বাংলা ব্লকেড। 6 জুলাই পর্যন্ত আমাদের কর্মসূচি ছিল বিক্ষোভ মিছিল। 7 জুলাই থেকে শুরু হলো বাংলা ব্লকেড। আদালত দীর্ঘসূত্রতা তৈরি করছিলেন। 4 জুলাই হাইকোর্টের শুনানিটা পিছিয়ে দেওয়া হয়। আন্দোলন ও শিক্ষার্থীদের মতামতকে গুরুত্ব না দিয়ে অবজ্ঞার চোখে দেখা হচ্ছিল। শাহবাগে অবরোধ চলাকালে গাড়িগুলো পাশ কাটিয়ে চলে যাচ্ছিল, যাতে আন্দোলনের প্রভাব প্রত্যাশা অনুযায়ী পূরণ হচ্ছিল না। আমরা ভাবতে লাগলাম আরেকটু বড় কিছু করতে হবে। ঢাকার অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও ইতিমধ্যে আন্দোলনে যুক্ত হওয়ায় আমাদের জনবলও বেশ বেড়ে গিয়েছিল। আরো বড় পরিসরে আন্দোলন করার চিন্তা থেকে বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা করা হয়। বাংলা ব্লকেডের আগের রাতে কার্জন হলের হোয়াইট হাউসের প্রাণিবিদ্যা বিভাগের ভবন সিঁড়িতে বসে আন্দোলনের সংগঠকেরা আলোচনা করি। এরই মধ্যে বহু প্রতিষ্ঠান আন্দোলনে যুক্ত হয়ে যাওয়ায় আমরা ভাবছিলাম সবাইকে শাহবাগে নিয়ে আসার প্রয়োজন নেই। ঢাকা কলেজ, ইডেন কলেজ, নীলক্ষেত সায়েন্স ল্যাব বন্ধ করে দিতে পারে, জিরো পয়েন্ট বন্ধ করে দিতে পারে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, সানকারপুল বন্ধ করে দিতে পারে বোরহান উদ্দিন কলেজ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তো ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করছিলই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের সমাগম যথেষ্ট বড় হচ্ছিল। এটাকে ব্যবহার করে আমরা আশপাশের জায়গাগুলো বন্ধ করে দৃষ্টি আকর্ষণ করতে পারি। এর জন্য সাধারণভাবে আমাদের মাথায় ছিল অবরোধ, কিন্তু 6 জুলাই সন্ধ্যায় টিএসসিতে দেখা হলে মাহফুজ ভাই পরের দিনের কর্মসূচির নাম প্রস্তাব করেন বিডি ব্লকেড। তিনি সাধারণত বৈঠকগুলোতে থাকতেন না, পিছনে থেকে নাহিদ ইসলাম, বাকির মজুমদার, আমাকে সহ কয়েকজনকে পরামর্শ দিতেন। কার্জন হলের আলোচনায় আমরা মাহফুজ আলমের প্রস্তাবিত নামটা উত্থাপন করি। সেখানে প্রস্তাব আসে নামটা যদি বাংলা ব্লকেড দেওয়া হয় তাহলে শব্দে ছন্দ আসে। কার্জন হলের বৈঠকে বাংলা ব্লকের নাম চূড়ান্ত হয়। এখন এই কর্মসূচি কিভাবে সফল করা যায়, কোন কোন পয়েন্টে কোন কোন প্রতিষ্ঠান থাকবে, কোন পয়েন্টে কোন হল থাকবে তা নিয়েও সেখানে আলোচনা হয়। যেমন রাজশিক মোড়ে বিজয় ৭১ হল, মৎস্য ভবন ও পল্টন মোড়ে বিজ্ঞানের ৩ হল, যেমন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হল, ফজলুল হক মুসলিম হল ও অমর একুশে হল। এভাবে পুরো পরিকল্পনা সাজানো হয়। প্রতিটি হলের প্রতিনিধিদের দায়িত্ব ভাগ করা হয়। 7 জুলাই প্রথমে বাংলা ব্লকের কর্মসূচি খুব বড় পরিসরে হয়নি। আমরা ৪-৫টা গুরুত্বপূর্ণ মোড় অবরোধ করতে পারি। এ পর্যন্ত সিদ্ধান্ত গ্রহণে কোনো ছাত্র সংগঠন যুক্ত ছিল না, তবে তাদের সঙ্গে আমাদের বিচ্ছিন্নভাবে আলোচনা হতো। বাংলা ব্লকের শুরু হওয়ার পর টিএসসির মুনীর চৌধুরী মিলনায়তনে কয়েকটি বামপন্থী ছাত্র সংগঠনের সঙ্গে মতবিনিময় হয়। আন্দোলন নিয়ে তাদের কিছু মতামত আলোচনা ছিল। এর বাইরে ছাত্রদলের কারো কারোর সঙ্গেও ব্যক্তিগতভাবে যোগাযোগ হচ্ছিল, তবে নেতৃস্থানীয় কারোর সঙ্গে তখনও কথা হয়নি। 7 জুলাই আমরা বাংলা ব্লকেডে বাংলা মোটর পর্যন্ত গিয়েছিলাম। 8 জুলাইয়ের ব্লকেডে ফার্মগেট পর্যন্ত গিয়েছি। ফার্মগেট থেকে চানকারপুল এলাকায় সেদিন ব্লকেড ছিল। তিতুমির কলেজের শিক্ষার্থীরা মহাখালী আটকে দেয়, ফলে পুরো ঢাকা শহর অচল হয়ে পড়ে। আমাদের স্পষ্ট নির্দেশনা ছিল কেউ যাতে কোনোভাবেই সহিংসতায় না জড়ায়। ব্লকেডে এত সড়ক বন্ধ হয়ে যাওয়ার কারণে জনজীবনে স্থবিরতার সৃষ্টি হয়, ফলে সরকারের উপর চাপ তৈরি হতে থাকে। আমরা সন্ধ্যা পর্যন্ত ব্লকেড করতাম। ব্লকেড শেষে সবাই শাহবাগে আসতো। সেখানে কেন্দ্রীয় সমাবেশে পরবর্তী দিনের কর্মসূচি ঘোষণা শেষে সবাই চলে যেত। 7 জুলাই ব্লকেডের পর সন্ধ্যা নাগাদ যখন সবাই শাহবাগে এলো, তখন হঠাৎ নাহিদ ইসলাম, সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহকে খুঁজে পাওয়া গেল না। তাদের ফোনও বন্ধ ছিল। একজনের কাছে শুনলাম তাদের পুলিশ ডেকে নিয়ে গেছে। এই খবরে সবার মধ্যে একটু আতঙ্ক তৈরি হলো। তাদের ছেড়ে দেওয়ার জন্য শাহবাগে স্লোগান দেওয়া হয়। তাদের শাহবাগ থানায় নেওয়া হয়েছে, এমন খবর শুনে আমি সেখানে গিয়ে তাদের খুঁজে পাইনি। এ সময় শাহবাগে খবর ছড়িয়ে পড়ে যে আমাকেও তুলে নিয়ে যাওয়া হয়েছে। পরে যোগাযোগ করে জানা যায় ডিজিএফআই তাদের ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে ডেকে নিয়েছে। ডিজিএফআই পরবর্তী কর্মসূচি আরো নমনীয় এবং তাদের সঙ্গে সমঝোতা করার চেষ্টা করেছে। আমি শাহবাগ থানা থেকে বের হয়ে দেখি তারা 3 জন টিএসসি থেকে শাহবাগের দিকে আসছেন। পরে 4 জন একসঙ্গে শাহবাগ মরে গেলাম। ব্লকেডের সময় আমাদের 4 দফা 1 দফায় চলে এলো। দেখা যাচ্ছিল 4 দফা আমরা 2-3 জন ব্যাখ্যা করতে পারছিলাম। বিভিন্ন টক শো বা আলোচনায় এগুলো ভালোভাবে ব্যাখ্যা করতে না পারায় সংশয় তৈরি হচ্ছিল। এছাড়া তখনকার টক শো গুলোতে এটাকে আইনি বিষয়ে সরকারের কিছু করার নেই, সরকার আমাদের পক্ষে এগুলো বলে আমাদের চাপে রাখার চেষ্টা করা হচ্ছিল। সেই জায়গা থেকে আমরা আমাদের দাবি স্পষ্ট রাখার চেষ্টা করি। এই উদ্দেশ্যে 7 জুলাই থেকে 1 দফা দাবি নির্ধারণ করা হয়। সরকারি চাকরিতে সব গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে সংবিধানে উল্লিখিত অনগ্রসর গোষ্ঠীর জন্য কোটাকে ন্যূনতম মাত্রায় এনে সংসদে আইন পাশ করে কোটা পদ্ধতিকে সংস্কার করতে হবে। আমরা বলছিলাম নীতিগত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সরকারের আছে। পরে স্থিতাবস্থা দেওয়ার সময় আদালত থেকেও সেটাই বলা হয়েছিল। যদিও এর আগে আমাদের ঘায়েল করতে নীতি নির্ধারণী পর্যায় থেকে বলা হচ্ছিল সরকারের কিছুই করার নেই।
বাংলা ব্লকের ঢাকা কার্যত অচল হয়ে পড়ায় ডিজিএফআই পরবর্তী কর্মসূচি ক্যাম্পাসে সীমাবদ্ধ করার জন্য চাপ দিতে থাকে, আমরা যাতে ক্যাম্পাসের বাইরে না যাই এবং সমঝোতার পথ যাতে খোলা থাকে। এ ধরনের একটা প্রস্তাব ও চাপ তারা তৈরি করেছিল। ৮ জুলাই ব্লকেট শুরুর আগেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয় সংলগ্ন লাউঞ্জে আমাদের ডাকা হয়। সেখানে নাহিদ ইসলাম, সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ, আবু বকর মজুমদার আর আমি গিয়েছিলাম। কর্নেল তারেক নামে ডিজিএফআই এর একজন কর্মকর্তা উপাচার্যের কক্ষে ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী হিসেবে নিজের পরিচয় দেন। এছাড়া ডিজিএফআই এর ঢাকা বিশ্ববিদ্যালয় অঞ্চলে তখন দায়িত্বরত সম্রাট নামে একজন ছাড়াও আরও একজন কর্মকর্তা কর্নেল তারেকের সঙ্গে ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কেউ সেখানে ছিলেন না। ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির তৎকালীন সভাপতি আল ছাদি ভুইয়ার মাধ্যমে ডিজিএফআই আমাদের আলোচনায় যুক্ত করেছিল। সেই আলোচনায় আল ছাদি ভুইয়াও উপস্থিত ছিলেন। সেই আলোচনায় আন্দোলনটা মাঠ থেকে আদালতে নিয়ে যাওয়ার জন্য আমাদের উপর চাপ তৈরি করা হয়। আমাদের নানাভাবে বোঝানোর চেষ্টা করা হয়, আদালতে গেলে কোটা পুনর্বহালের রায় তারা বাতিল করিয়ে দিবেন। তবে তাদের ব্যাপারে আমাদের সংশয় ছিল। ৮ জুলাই বিকেল ৩টায় কর্মসূচি ছিল। ডিজিএফআই আমাদের ডেকেছিল দুপুর ২টায়, যাতে কর্মসূচিতে আমরা উপস্থিত না থাকতে পারি বা আমাদের অনুপস্থিতিতে কর্মসূচি সঠিকভাবে পালিত না হয়। সাধারণত আমাদের কর্মসূচিগুলোর কার্যক্রম শুরু হতো নির্ধারিত সময়ে ২-৩ ঘন্টা আগে। হলগুলোতে গিয়ে জনসংযোগ, লাইব্রেরিতে অবস্থানরত শিক্ষার্থীদের আহ্বান, সবাই আসছে কিনা তার জন্য বিভিন্ন জায়গায় যোগাযোগ করা, কে কোথায় ব্লকেট করবে তা সমন্বয় করা, এই কাজগুলো কর্মসূচির আগেই করতে হয়। কর্মব্যস্ত এমন একটা সময়ে ডিজিএফআই আমাদের ডেকে নিয়ে গিয়েছিল। সেখানে কিছুক্ষণ আলোচনার পর আমরা বুঝতে পারলাম সময় ক্ষেপণ করে তারা আমাদের আটকে রাখতে চাইছে। আমাদের জন্য তারা খাবারও নিয়ে আসে। কর্মসূচির সময় ঘনিয়ে এলো। হান্নান মাসুদ ও রিফাত রশিদ ফোন করে আমাদের অবস্থান জানতে চায়। সময় ক্ষেপণের বিষয়টা বুঝতে পেরে আমি, নাহিদ ইসলাম ও আবু বকর সেখান থেকে বেরিয়ে চলে আসি। সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহকে আরেকটু আলোচনা করে চলে আসতে বলা হয়। আমরা বের হয়ে এসে কর্মসূচি গোছাতে শুরু করি। পরে সার্জিস, হাসনাতও চলে আসেন। সেদিন রাতে ডিজিএফআই আবারও আমাদের আলোচনায় ডাকে। সেখানে বাকের ছাড়া আমরা বাকি ৪ জন ছিলাম। আল ছাদি ভুইয়া উপস্থিত ছিলেন। একই জায়গায় ৩-৪ ঘন্টা ধরে বৈঠক চলে। তারা আমাদের এই নিশ্চয়তা দিচ্ছিল যে আদালতে গেলেই কোটা রায়ে স্থগিতাদেশ হয়ে যাবে। যে বিচারকের আদালতে রিটটি ছিল, কর্নেল তারেক তাকে ফোন করে বলছিলেন, ছেলেরা অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের আপিলের সঙ্গে যুক্ত হলে কি রায়টা স্টে হবে? বিচারক তাকে বলেন, হবে। ওই কথোপকথন তিনি আমাদের লাউড স্পিকারে শোনেন। আমাদের আস্থায় আনার জন্য এটা করা হয়। কর্নেল বিভিন্ন জায়গায় ফোন দিয়ে বোঝানোর চেষ্টা করছিলেন যে অমুক মন্ত্রী বা আওয়ামী লীগের অমুক নেতার সঙ্গে তার যোগাযোগ আছে। তিনি তার গুরুত্ব জাহির করার চেষ্টা করছিলেন। অবশ্য তিনি যখন আওয়ামী লীগ নেতাদের কল করেন, তখন তার লাউড স্পিকারে আমাদের শোনানো হয়নি। তিনি অ্যাটর্নি জেনারেলকেও কল দেন। তিনি বলছিলেন স্থগিতাদেশ যে হয়ে যাবে, এটা সরাসরি প্রধানমন্ত্রীর কথা। আমাদের বক্তব্য ছিল, আমরা যদিও যুক্ত হই, তবুও আন্দোলন চলমান থাকবে। কোর্ট ও মাঠ দুটোই চলবে। ছাত্রদের মূল শক্তি রাজপথ, রাজপথ ত্যাগ করা যাবে না। ছাত্রদের আদালতে নিয়ে আসার জন্য গোয়েন্দা সংস্থাকে দায়িত্ব দিয়েছিলেন মূলত ওবায়দুল কাদের। উদ্দেশ্য ছিল ছাত্রদের আদালতে নিয়ে মাঠের আন্দোলনের যৌক্তিকতা শেষ করে দেয়া। আমাদের কথা ছিল, আমরা আদালতে গেলেও অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের আপিলের সঙ্গে যুক্ত হব না। প্রয়োজনে আদালতে একটা রিট করা হবে। আমাদের দাবি অনুযায়ী কর্নেল তারেক নতুন রিটের ব্যবস্থা করলেন। আমরা বললাম, যারা আন্দোলনের সামনের সারিতে আছে তাদের কেউ এই রিটে যুক্ত হবে না, কারণ আন্দোলন চালিয়ে যেতে হবে। নতুন রিটের ব্যবস্থা করা হয়েছে বলে কর্নেল তারেক বোঝালেন, কিন্তু সেই আয়োজনটি ছিল মিথ্যা। সবটাই ছিল পরিকল্পিত ও সাজানো। তিনি আমাদের বলেন, কালকে শুনানি আছে, সবকিছু অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে প্রস্তুত করা আছে। শিক্ষার্থীদের পক্ষ থেকে নতুন রিট হবে। যারা রিট করবে তাদের জাতীয় পরিচয়পত্র তথ্যগুলো দিলে তারা আইনি প্রক্রিয়ায় যুক্ত হবে। আইনি প্রতিষ্ঠানে কাগজপত্র নিয়ে লোক বসে আছে। কালকে শুনানিতেই কোটার বিষয় স্থগিতাদেশ হয়ে যাবে। যেহেতু রায় বাতিল হয়ে যাবে, সেহেতু আমরা আর আন্দোলনের গৌরব পাবো না। যে রিট করবে সেই গৌরবটা পাবে। এমন একটা পরিস্থিতি তৈরি করে রিটে আমাদের যুক্ত করার পরিকল্পনা করা হচ্ছিল। প্রথম থেকেই ডিজিএফআই এর সঙ্গে আমি এই আলোচনার বিরুদ্ধে ছিলাম। আলোচনাটি ভণ্ডুল করার জন্য আমি ও বাকের নানাভাবে চেষ্টাও করেছি। নিজেদের মধ্যে আলোচনায় আমি, নাহিদ ভাই ও বাকেরকে বলছিলাম, এটা একটা সাবোটাজ। হাসনাত আবদুল্লাহকেও একই কথা বলেছিলাম। আমি ডিজিএফআই এর সঙ্গে আলোচনায় এড়িয়ে যাওয়ার পক্ষে ছিলাম, কিন্তু যারা রিট করবে তারা নায়ক হবে। ডিজিএফআই কর্মকর্তাদের তৈরি করা এমন একটা ব্যাখ্যা আল ছাদি ভুইয়া প্রায় আস্থায় নিয়ে নিলেন এবং রিট করার জন্য চাপ দেওয়া শুরু করলেন। কিন্তু আমাদের ভাবনা ছিল, গোয়েন্দা সংস্থা সবসময় ধোঁকা দেয়। তবু এক পর্যায়ে একজনের সঙ্গে ফোনে কথা বলি। আমি ফোন দিই, আহনাফ সাইদ খান।
বর্তমানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটির সদস্য, ও মোয়াজ্জেম হোসেনকে। আহনাফ সূর্য সেন হলে ছিল। আমি হল চত্বরে গিয়ে তার সঙ্গে আলোচনা করি। আমি তাকে বলি, এর দুটি দিক আছে। রায় হয়তো স্থগিত হবে না, হয়তো পুরোটাই গোয়েন্দা সংস্থার চাল। এমনটা হলে তুমি শিক্ষার্থীদের কাছে খলনায়ক হয়ে যেতে পারো। আবার রায় স্থগিত হয়ে গেলে পুরো ক্রেডিট তোমার। গোয়েন্দাদের সঙ্গে নেগোসিয়েশন চালু রাখতে হবে, নইলে সরকার পুরোপুরি হার্ড লাইনে চলে যাবে। একই সঙ্গে দেখাতে হবে আমরা নেগোসিয়েশনে আছি, আবার আন্দোলনেও চালিয়ে যেতে হবে। ডুয়েল গেম চলমান রাখতে হবে। আন্দোলন চালানো ছিল আমাদের মূল উদ্দেশ্য। নেগোসিয়েশনে আছি এটা দেখিয়ে সরকারকে কিছুটা কমফোর্টে রাখতে চেয়েছিলাম, যাতে আন্দোলনের উপর সরকার হার্ডলাইনে না যায়। আমার সঙ্গে তখন বাকিরও ছিল। সব শুনে আহনাফ বলল, ঠিক আছে, আমি রিড করব, কি হয় দেখি। এরপর আলোচনা স্থলে গিয়ে দেখি আল সাদি ভুইয়া নিজেও রিড করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। আমরা ঠিক করলাম দুজনই রিড করুক। আরেকজনের নামও এসেছিল, তিনি নিজে মুক্তিযোদ্ধার সন্তান। তারও রিটে অংশ নেওয়ার কথা হচ্ছিল, পরে কেন জানি সেটা আর হয়নি। তিনি এসেছিলেন, কিন্তু সম্ভবত তিনি তার ব্যক্তিগত তথ্য দেননি। তাকে নিয়ে এসেছিলেন মাহফুজ আলম। তিনি না আসার কারণে আল সাদি ভুইয়া ও আহনাফ সাঈদ খান রিটের জন্য ব্যক্তিগত তথ্য দেন। এই সিদ্ধান্ত হওয়ার পর আমি, বাকের সহ কয়েকজন ক্যাম্পাস থেকে বেরিয়ে যাই। আমরা পরের দিনে কর্মসূচি সাজাচ্ছিলাম। আন্দোলন ক্যাম্পাসে নিয়ে আসার জন্য ডিজিএফআই এর পক্ষ থেকে তখনও অনবরত চাপ দেওয়া হচ্ছিল। এ ব্যাপারে তারা অনমনীয় ছিল। তাতে হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলম কিছুটা নমনীয় হয়ে যাচ্ছিলেন। তাদের দুজনের এ ধরনের অভিজ্ঞতা ছিল না বলে তারা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে গিয়েছিলেন, কিছুটা ভয়ও পেয়ে গিয়েছিলেন। যে কারো ক্ষেত্রে এটা স্বাভাবিক। ডিজিএফআইকে আমরা বলি, ক্যাম্পাসে নয়। আমরা যেহেতু ফার্ম গেট পর্যন্ত চলে গেছি, সেখান থেকে কমিয়েটা রাজস্বিক মৎস্য ভবন সায়েন্স ল্যাব পর্যন্ত করতে পারি। পরদিন সকালে পত্রিকায় দেখলাম আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর বৈঠকে সিদ্ধান্ত হয়েছে গোয়েন্দা সংস্থা দিয়ে ছাত্রদের আদালতে নিয়ে আন্দোলন নস্যাৎ করতে হবে। এটা দেখার পর বুঝতে পারলাম আমরা একটা ধোঁকার শিকার হয়েছি। তারপরও ভাবলাম, সমঝোতা প্রচেষ্টাটা সমান্তরালভাবে চললে তারা আমাদের উপর কঠোর হবে না, কিংবা এদের সঙ্গে একটা যোগাযোগ থাকলে আমাদের বুঝতে সুবিধা হবে কোন সময় কোন পদক্ষেপ নেওয়া যায়। আমার আর নাহিদ ভাইয়ের চিন্তায় এটাই ছিল। সার্জিস আর হাসনাত একটু চাপে ছিলেন। তাদের দুজনকে বিষয়টা বোঝানোর চেষ্টা করলাম। পরে অভ্যন্তরীণ আলোচনায় হাসনাত আবদুল্লাহ পত্রিকার লাইন ধরে ধরে কর্নেল তারেককে প্রশ্ন করছিলেন, আপনারা তো এখান থেকে অ্যাসাইনমেন্ট নিয়ে এসেছেন, তাই না? পরে তিনি আমাকে কল দিয়ে জিজ্ঞেস করলেন আলোচনায় আমরা হেরে গেলাম কিনা। আমি বললাম, পরদিন কর্নেল তারে গেলে তাকে ধরবো, আন্দোলনের গতি বাড়িয়ে দেব। হেরে যাওয়ার কিছু নেই, এটা একটা প্রক্রিয়া। ৯ জুলাই রিট হওয়ার পর কতিপয় গণমাধ্যমে বিষয়টা সম্পূর্ণ ভিন্নভাবে এলো। বলা হলো কোটা আন্দোলনের নেতারা রিট করেছেন। তারা এমনকি প্রমাণের চেষ্টা চালালো যেন পুরো আন্দোলন আদালতে চলে গেছে। কিন্তু আহনাফ তখন আন্দোলনে সেভাবে সক্রিয় ছিল না। আহনাফ আর আমি তখন এক বাসাতেই থাকি। সে সকালে ঘুমাতো, আমি কর্মসূচিতে যেতাম। কর্মসূচির শেষ দিকে আহনাফ আসতো। আর আল সাদি ভুইয়া ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির সভাপতি। সেই পরিস্থিতিতে আমাদের বলতেই হলো, রিটকারীদের সঙ্গে আন্দোলনের কোনো সম্পর্ক নেই। ৯ জুলাই আমি ফেসবুকে লিখলাম, মিডিয়ায় ভুল তথ্য ছড়ানো হচ্ছে। আমরা আইনি কোনো প্রক্রিয়ায় যাচ্ছি না। আমাদের দাবি রাজপথ থেকেই আদায় করব। নীতিগত সিদ্ধান্ত নিয়ে কোটা পদ্ধতির স্থায়ী সংস্কার সরকারকেই করতে হবে। অর্থাৎ বলটা আমরা আবার সরকারের কোর্টে ঠেলে দিলাম, না হলে আন্দোলন চালু রাখা যাবে না। সেদিন আমি একটা ভিডিও বার্তা দিয়ে বলছিলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে কোনো রিট করা হয়নি। আমরা সরকারের নীতিগত সিদ্ধান্ত চাই। তবে যারা রিট করেছেন তারা তো আমাদেরই নিকটজন। এজন্য বলছিলাম যে কারো রিট করা বা আইনি প্রক্রিয়ায় যাওয়ার সাংবিধানিক অধিকার আছে। ডিজিএফআই এর কর্মকর্তারা আলাদা রিটের কথা বললেও তা করা হয়নি। মূলত অ্যাটর্নি জেনারেলের আপিলে আল সাদি ভুইয়াও আহনাফকে পক্ষ হিসেবে যুক্ত করা হয়েছিল। সেই আপিলের রায় ১০ জুলাই সরকারি চাকরিতে নিয়োগে কোটার বিষয়ে পদক্ষেপগুলোকে স্থিতাবস্থা বজায় রাখার আদেশ দেন আপিল বিভাগ। অর্থাৎ ১ মাসের জন্য কোটার বিষয়টি আগের অবস্থায় থাকবে। গণমাধ্যমগুলো তখন সরকারের চাপ ও নিয়ন্ত্রণে। গণমাধ্যমে প্রচারিত হলো রায় বাতিল হয়ে গেছে। প্রশ্ন উঠল, তারপরও ছাত্ররা আন্দোলন করে কেন? এদের ভিন্ন উদ্দেশ্য আছে। শুরু হলো ট্যাগিং। আমরা তখন স্থিতাবস্থার ব্যাখ্যা দিচ্ছিলাম, আর সরকারের লোকজন গণমাধ্যমে বলছিল রায় বাতিল হয়ে গেছে। অথচ স্থিতাবস্থা ছিল শুধু ১ মাসের জন্য। টকশোগুলোতে সরকারের অনুগতদের অতিথি হিসেবে বেছে দিচ্ছিল ডিজিএফআই। আমাদের পক্ষে যারা টকশোতে যাচ্ছিলেন তাদেরও হেনস্থা করা হচ্ছিল। আমাদের বয়ান ধ্বংস করার জন্য গণমাধ্যমকে পুরোদমে ব্যবহার করা হয়। এই অবস্থা তৈরি করে পুরনো ট্যাগ কালচারের মতো অপরিকরণ করা হচ্ছিল। ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন আমাদের ব্যাখ্যা দিয়েছিলেন আন্দোলনজীবী বলে। চারদিক থেকে নানা চাপ ঘনীভূত হচ্ছিল। এমন পরিস্থিতিতে ১১ জুলাই কর্মসূচি সফল করা খুব চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায়। যারা আন্দোলনে আসছিল তাদের মধ্যে কোর্ট ও মাঠ নিয়ে যথেষ্ট সংশয়।
চ্যালেঞ্জ সত্ত্বেও সেদিন আমরা সফলভাবে কর্মসূচি শেষ করতে সক্ষম হই। ওই দিন ঢাকায় আমাদের কর্মসূচি ছিল বিকেলে, কিন্তু সকালে কুমিল্লা আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদের সঙ্গে শাহবাগে আসেনি। 11 জুলাই আমাদের জমায়েত তুলনামূলক কম হয়েছিল, মানুষ ছিল 3 থেকে 4 হাজার। আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে শাহবাগে আসার আহ্বান জানাই। পুলিশের 3-4টি ব্যারিকেড ভেঙে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে 2 থেকে 3 হাজার শিক্ষার্থী আমাদের সঙ্গে যোগ দেয়। পূর্ব ঘোষিত ব্লকেট কর্মসূচি থাকলেও সেদিন আমরা আশপাশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো সবাইকে নিয়ে শাহবাগেই ছিলাম। আমরা একসঙ্গে শক্তিশালী অবস্থায় থাকতে চেয়েছিলাম, যাতে হামলা যতটা সম্ভব এড়ানো যায়। কুমিল্লা সহ দেশের কয়েকটি জায়গায় হামলার পর ওই দিনের পরিস্থিতি কিছুটা আতঙ্কজনক ও থমথমে ছিল। ছাত্রলীগ সেদিন ঢাকায় হামলা করার পরিকল্পনা করলেও বড় জমায়েত দেখে আর সাহস করেনি। আন্দোলনের সময় কর্মসূচির কৌশল নির্ধারণের দায়িত্ব আমার ছিল। 11 জুলাই শাহবাগ এলাকায় পুলিশের সংখ্যা ছিল অন্য যে কোনো দিনের চেয়ে অনেক বেশি। শাহবাগে 400-500 পুলিশ ছিল। বারডেম হাসপাতালের সামনে সড়কে তারা 2 স্তরের ব্যারিকেড দিয়েছিল, যাতে আমরা শাহবাগ অতিক্রম করতে না পারি। ওই দিন রাজু ভাস্কর্যে ছাত্রলীগেরও একটা কর্মসূচি ছিল। ছাত্রলীগ তখন আমাদের কর্মসূচিকে অনুসরণ করত। আমরা কর্মসূচি দেওয়ার পর আধা ঘন্টা 1 ঘন্টা আগে পরে পরে ছাত্রলীগ পাল্টা কর্মসূচি দিত। তারা আতঙ্ক ছড়ানোর চেষ্টা করত, আমাদের ভয় ছিল আমরা 2 দিক থেকে হামলার শিকার হতে পারি। একদিকে শাহবাগে পুলিশ, অন্যদিকে রাজু ভাস্কর্যে ছাত্রলীগ। এ কারণে আমি তখন ছাত্র সংগঠনগুলোর সঙ্গে যোগাযোগ করতে শুরু করি। ছাত্র দলের কয়েকজনকে বলি পুলিশের পিছনে গিয়ে অবস্থান নিতে। একই কথা আমাদের কয়েকজনকেও বলি, তাদের এও বললাম সম্ভব হলে পরিবাগের রাজস্বিক মোড়টা ব্লক করে দিতে। তাদের বলা হয়েছিল ছাত্রলীগ শাহবাগে হামলা করলে পিছন থেকে পুলিশকে ছত্রভঙ্গ করতে হবে, তাহলে আমরা শিক্ষার্থীদের নিরাপদে সরিয়ে নিতে পারবো এবং আন্দোলনের জায়গায় স্থানান্তর করতে হবে। আন্দোলনে অংশ নেওয়া বিপুল সংখ্যক ছাত্রীর নিরাপত্তার বিষয় সবসময় আমাদের কাছে ছিল খুবই গুরুত্বপূর্ণ। কিছুক্ষণের মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন দিক থেকে মিছিল এসে আমাদের সঙ্গে চলতে। আমাদের সংখ্যা এত বেড়ে যায় যে ছাত্রলীগ আর হামলা করার সাহস করেনি। যদিও আমাদের কাছে বিভিন্ন তথ্য আসছিল, সাংবাদিকদের কেউ কেউ ফোন করে বলছিল যে হামলা হতে পারে। ওই দিন আন্দোলনরত শিক্ষার্থীরা শাহবাগে পুলিশের ব্যারিকেড ভেঙে বের হয়ে যায়। কুমিল্লায় আন্দোলনে হামলা হওয়ায় ওই দিন শিক্ষার্থীরা খুব উত্তেজিত ছিল। পুলিশের এপিসিকে ধাক্কা দিয়ে পিছনে নিয়ে যাওয়া এবং এপিসির উপর ওঠার ঘটনাটা ওই দিনই শাহবাগে ঘটে। পুলিশের ব্যাপক ক্ষতি দেখিয়ে শাহবাগ থানায় আমাদের বিরুদ্ধে একটা মামলা দায়ের করা হয়, কিন্তু ঘটনার সময় পুলিশের একজন কর্মকর্তাকে গণমাধ্যমে বলতে দেখেছি কিছুই হয়নি। পরদিন সংবাদ সম্মেলনে বিষয়টি আমরা উল্লেখ করি। এক দফা দাবি এবং কুমিল্লায় আন্দোলনে হামলার প্রতিবাদে 12 জুলাই বিকেল 4টা ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির সামনে বিক্ষোভ মিছিল ঘোষণা করা হয়। আদালতের স্থগিতাদেশের পক্ষ থেকে আওয়ামী লীগ আন্দোলন নিয়ে নানা রকম বিরূপ মন্তব্য করছিল। তৎকালীন আইনমন্ত্রী আনিসুল হক বললেন, স্বাধীনতা বিরোধীদের প্রেতাত্মারা কোটা সংস্কার আন্দোলনের নামে ষড়যন্ত্র লিপ্ত। এর জবাবে আমরা বলছিলাম, সাধারণ শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনে আপনারা ভূত প্রেত খোঁজা বন্ধ করুন। ওই সময় পরিস্থিতি ছিল থমথমে। আন্দোলনকে বানচাল করার বিভিন্নমুখী চেষ্টা চলছিল। আন্দোলন নিয়ে তৎকালীন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত, আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের কাছ থেকেও বিভিন্ন বিদ্রূপ মন্তব্য আসতে থাকে। এই পরিস্থিতিতে আমরা কর্মসূচি কিছুটা নমনীয় করে নিজেদের আরও সংগঠিত করা শুরু করি, যাতে যে কোনো অদ্ভুত পরিস্থিতি সহজে মোকাবেলা করা যায়। 13 জুলাই আমি কয়েকজনকে নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যাই। প্রত্যেক সমন্বয়ক বিভিন্ন প্রতিষ্ঠানে যায়। আমরা জনসংযোগ শুরু করি। বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে আমাদের অনলাইনে যোগাযোগ হতো। অনলাইনেই তাদের কর্মসূচির বিষয়ে নির্দেশনা দেওয়া হতো। আগে তাদের সঙ্গে কখনো সরাসরি যোগাযোগ হয়নি। বিভিন্ন জায়গায় আন্দোলনের নেতৃত্ব নিয়ে কিছু সংকট তৈরি হয়েছিল। আন্দোলন বানচাল করতে ছাত্রলীগ অনেক জায়গায় তাদের নেতাকর্মীকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বের পর্যায়ে ঢোকানোর চেষ্টা করছিল। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এরকম একটি ঘটনা ঘটে। 11 জুলাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যখন শাহবাগে আমাদের সঙ্গে যোগ দিতে চায়, সেখানকার সমন্বয়ক টিম তাদের বাধা দিয়ে বলে আসা যাবে না। এই ঘটনার পর শিক্ষার্থীরা তাদের প্রত্যাখ্যান করে। পরে তাদের সরিয়ে দিয়ে নতুন নেতৃত্ব তৈরি হয়। অভ্যন্তরীণ এসব বিষয় খুব দ্রুত সমাধানের প্রয়োজন ছিল। আন্দোলনের সময় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বিভিন্ন জায়গায় 3-4টি গ্রুপও তৈরি হয়েছিল। আমাদের মতো প্রতিটি বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বের উপর গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে চাপ ছিল। প্রতিটি বিশ্ববিদ্যালয়ের নেতাদের চিহ্নিত করে তাদের নিয়ে গিয়ে সেখানকার কর্মকর্তা কথা বলে আন্দোলন দমিয়ে দেওয়ার পরিকল্পনা চালিয়ে যাচ্ছিলেন। অনেকে তাদের কথায় সম্মতও হয়ে গিয়েছিলেন। আন্দোলন পরিচালনায় যথেষ্ট অভিজ্ঞতা না থাকায় তারা বুঝে উঠতে পারছিল না। এ ধরনের ঘটনায় অনেক জায়গায় আন্দোলনের নেতৃত্ব বদলে যাচ্ছিল।
এই পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও বাধা দেওয়ার ঘটনা বাড়তে থাকে। ছাত্রলীগ হলগুলোতে ফটক বন্ধ করে শিক্ষার্থীদের আসতে না দেওয়ার ঘটনা চলতে থাকে। সাধারণত ঢাকা বিশ্ববিদ্যালয়ের মিছিলগুলো হলের সামনে দিয়ে ঘুরিয়ে নিয়ে আসা হতো, যাতে আবাসিক শিক্ষার্থীরা সাহস পায়। সূর্য সেন হলে শিক্ষার্থীদের আটকে রাখা হয়েছে এমন খবরে আন্দোলনকারীদের একটা গ্রুপ হলের ফটক ভেঙে ভেতরে ঢুকে যায়। আরেকটা গ্রুপ 11 জুলাই গেস্ট রুমের জানালায় পাথর ছুঁড়ে কাঁচ ভেঙে গেল। অর্থাৎ আন্দোলনের উত্তেজনা ছিল। বাধা এলে শিক্ষার্থীদের মধ্যে লড়াইয়ের মনোভাব প্রবল হতে থাকে। 2018 সালের কোটা সংস্কার আন্দোলনের সঙ্গে এই আন্দোলনের এখানেই পার্থক্য। ওই আন্দোলন অনেক বিনত ছিল, এখানে ছিল তার বিপরীত। আমাদের এবারের আন্দোলন শুরু থেকেই বিক্ষুব্ধ ছিল। বিনোদ হয়ে কিছু চাওয়ার ব্যাপার একেবারেই ছিল না। এই রূপান্তর সম্ভব হয়েছিল আমাদের 5-6 বছরের রাজনীতি চর্চার অভিজ্ঞতার কারণে। 13 জুলাই আন্দোলনের সম্পৃক্ততা বাড়ানোর জন্য কাজ করছিল সবাই। সেদিন আমরা ঢাকার 7 কলেজের শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক করি। সার্জিস, হাসনাত সেদিন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলেন। সন্ধ্যায় লাইব্রেরির সামনে সংবাদ সম্মেলন করে শাহবাগে এপিসির উপরে ওঠার ঘটনায় পুলিশের মিথ্যা মামলা ও স্থিতাবস্থার বিষয়টি আমরা স্পষ্ট করি। আন্দোলন চালিয়ে নেওয়ার যৌক্তিকতাও তুলে ধরা হয়। ছুটির দিনে আন্দোলনের কর্মসূচি থাকতো না। সে সময় সংবাদ সম্মেলন করে আন্দোলনের বিষয়টিকে ছাত্রদের স্মৃতিতে জাগিয়ে রাখার চেষ্টা করতাম। ওবায়দুল কাদের আন্দোলনরত শিক্ষকদের ডেকে নিয়ে আশ্বাস দিলেন, বিশ্ববিদ্যালয়গুলোতে আন্দোলন দমনে আওয়ামী লীগপন্থী শিক্ষকেরা বড় ভূমিকা রাখতেন। তারাও আন্দোলনে থাকায় এই কৌশলটি প্রয়োগ করা সম্ভব হচ্ছিল না। শিক্ষকেরা সরকারের আশ্বাস মেনে নিতে থাকায় তাদের দিক থেকে শিক্ষার্থীদের উপর সম্ভাব্য চাপের কথা মাথায় রেখে আন্দোলনের কৌশল পরিবর্তন করতে হয়। আমরা দেখছিলাম ব্লকেডকে সরকার গুরুত্ব দিচ্ছে না। অনেকে আবার বলছিল ছাত্ররা কেন আনুষ্ঠানিক আলাপে যাচ্ছে না, তারা তো কোনো কথাই মানছে না। সমাধানের জন্য সরকারের সঙ্গে কথা বলছে না, কথা বললে তবেই না সমাধান হবে। আমরা জানতাম কোঠার বিষয়টা আদালতের নয়, নির্বাহী আদেশেই এর সমাধান সম্ভব। সে লক্ষ্যে এক দফা পূরণের জন্য আমরা রাষ্ট্রপতিকে স্মারকলিপি দিই। আরেকটা বিষয় হলো, আন্দোলনের শুরুতে আমরা 10% কোঠার কথা বলেছিলাম, পরে এক দফায় সেটা 5% নেমে আসে। মূলত জনমতের দাবিতেই এই পরিবর্তন আনা হয়। আমরাও ভেবেছিলাম 10%-এর কথা বললে সেটা 10 থেকে 15%-এর মধ্যে চলে আসবে, কিন্তু 5%-এর কথা বললে সেটা সর্বোচ্চ 10% পর্যন্ত যেতে পারে। প্রজ্ঞাপন নিয়ে বারবার আইনি মারপ্যাচের সুযোগ থাকায় আমরা কোটার বিষয়ে সংসদে আইন পাশের কথা বলি। বাংলা ব্লকেডের শুরু থেকেই আমরা একথা বলে আসছিলাম। 13 জুলাই যখন লাইব্রেরির সামনে সংবাদ সম্মেলন করি, সেই একই সময় ছাত্রলীগ মধুর ক্যান্টিনের সামনে সংবাদ সম্মেলন করে। তারা ডোর টু ডোর ক্যাম্পেইন কর্মসূচি ঘোষণা করল। আমরা অনুমান করছিলাম তারা হয়তো সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে জেনেছে যে কোটার একটা সংস্কার হবে, তাই চূড়ান্ত পর্যায়ে এসে আন্দোলনের সাফল্য নিজেরা নেওয়ার জন্য ছাত্রলীগ মাঠে নেমে পড়তে চাইছে। ছাত্রলীগের অন্য নেতারা সরাসরি হামলায় চলে গেলেও সভাপতি সাত্তাম হোসেন ভিন্ন কৌশল নেন। তার মধ্যে একই সঙ্গে আক্রমণাত্মক কৌশল এবং গঠনমূলকভাবে সাফল্যে ভাগ নেওয়ার বিপরীতমুখী প্রবণতা ছিল। তারা ডোর টু ডোর ক্যাম্পেইন শুরু করলো। বলা হলো ছাত্রলীগ শিক্ষার্থীদের কাছ থেকে শুনবে তারা কি চায়, এরপর সেটা নিয়ে সরকারের সঙ্গে আলোচনা করবে। তখন আবার একটা আলোচনা জোরে সোরে চলছিল যে ডাকসু নির্বাচন হতে পারে এবং নির্বাচনে সাদ্দাম হোসেন ভিপি পদে প্রার্থিতা করতে পারেন। এজন্য তিনি জনতুষ্টি অর্জন করতে চাইছেন, কিন্তু ছাত্রলীগের কথা কেউ বিশ্বাস করেনি। তাদের প্রচারণা বিফলে যায়। জরুরি ভিত্তিতে সংবাদ অধিবেশন ডেকে 5% কোটা রেখে আইন পাশের দাবিতে পরদিন 14 জুলাই পদযাত্রা এবং রাষ্ট্রপতিকে স্মারকলিপি প্রদান কর্মসূচি ঘোষণা করা হয়। সে অনুযায়ী বঙ্গভবনের দিকে পদযাত্রা করে আমাদের একটা প্রতিনিধি দল বঙ্গভবনে স্মারকলিপি দিতে যায়। ওই পদযাত্রার দিনে অনেক নাটকীয়তা হয়। গোয়েন্দা সংস্থা থেকে আমাদের বলা হয়েছিল কোনোভাবেই সচিবালয় অতিক্রম করা যাবে না। সচিবালয় এলাকায় ঢোকার পথে পুলিশের যে ব্যারিকেড ছিল সেটা ভেঙে আমরা ঢুকে পড়ি। ব্যারিকেড ভাঙা নিয়ে অবশ্য আমাদের সমন্বয়কদের মধ্যেই মতানৈক্য ছিল। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে শিক্ষা ভবনের মোড়ে অবস্থান করে প্রতিনিধি পাঠিয়ে বঙ্গভবনে স্মারকলিপি দিতে যেতে বলা হয়েছিল। এক পক্ষ বলছিল আমরা যাব না, আরেক পক্ষ বলছিল যাব। পরে আমরা ব্যারিকেড ভেঙে 0 পয়েন্টে গেলাম। 0 পয়েন্টে যাওয়ার পর সমন্বয়কদের একটি পক্ষ খুব শক্তভাবে বলল আমরা আর এগোবো না, এখন থেকেই প্রতিনিধি দল যাবে। সেখানে পুলিশ ও গোয়েন্দা সংস্থার লোকজন হাসনাত আবদুল্লাহকে বোঝাতে সক্ষম হলো যে আর সামনে যাওয়া যাবে না। হাসনাত বললেন আর সামনে যাওয়া যাবে না। আমি, নাহিদ ভাই ও বাকের আলাদাভাবে পরিকল্পনা করলাম এবং সেটা হাসনাত সার্জিসের মধ্যেও শেয়ার করলাম। আমাদের পরিকল্পনা ছিল যে আমরা বলবো আমরা যাব না, কিন্তু পিছন থেকে ধাক্কা দিয়ে ছাত্ররা ব্যারিকেড ভেঙে দিবে। সেখানে একটা বড় ব্যারিকেড ছিল। আমরা সামনে দাঁড়িয়ে পুলিশকে বললাম যাব না,
কিন্তু পরিকল্পনা অনুযায়ী পিছনে গিয়ে আমি এবং পাকের হাসিবকে কানে কানে বললাম, সবাইকে ব্যারিকেড ভাঙা নির্দেশ দেন। এভাবে কৌশলে ব্যারিকেড ভেঙে আমরা সামনে চলে যাই। সামনে পরিকল্পিতভাবে সিগন্যাল দিয়ে যানজট তৈরি করে রাখা হয়েছিল, যাতে মিছিলটা ছত্রভঙ্গ হয়ে যায়। হলোও তাই। আর একটু এগিয়ে গিয়ে দেখি সেখানে হাজার খানেকের মতো পুলিশ। তারা বলল, জেড সিকিউরিটি এলাকার ভেতরে যাওয়া যাবে না। আমরা বললাম, আমরা যাব না, সামনে থেকে প্রতিনিধি দল পাঠাবো। আমাদের মূল মিছিলটা তখন পিছনে আটকে ছিল। মিছিলটা ঘুরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দিয়ে পুলিশের পিছনে চলে যায়। পুলিশ তখন অপ্রস্তুত হয়ে পড়ে। তারা আক্রমণাত্মক হয়ে অস্ত্রশস্ত্র প্রস্তুত করে। আমরা তাদের থামানোর চেষ্টা করি। ইমরুল নামে এক সহকারী কমিশনারের সঙ্গে আমাদের কথা হয়। তাকে বলি, মিছিল এখানেই দাঁড়াবে, আমাদের প্রতিনিধি দল বঙ্গভবনে যাবে, এখানে কোনো বিশৃঙ্খলার দরকার নেই। আমরা 12 জনের একটি প্রতিনিধি দল বঙ্গভবনে যাই। রাষ্ট্রপতি আমাদের সঙ্গে দেখা করেনি। বঙ্গভবনের রিসিপশনে রাষ্ট্রপতির সামরিক সচিব আমাদের কাছ থেকে স্মারকলিপি গ্রহণ করেন। এরপর একদিনের আলটিমেটাম দেওয়া হয়। রাষ্ট্রপতিকে একদিন সময় দেওয়ার পাশাপাশি আরেকটু সমন্বয়ের জন্য জনসংযোগের পরিকল্পনা করা হয়। এরই মধ্যে আরও অনেক প্রতিষ্ঠানে আন্দোলন ছড়িয়ে পড়ছিল। তারা অনেকে নিজেদের মতো করেই আন্দোলন করছিল। আমরা সবাইকে একই ব্যানারে নিয়ে আসতে চাইলাম, যাতে আন্দোলন আরও বেগবান হয়। বলে রাখা প্রয়োজন, 11 জুলাইয়ের পর থেকে মিছিলের মধ্যে সাবমিসিভ ওয়েতে না গিয়ে আরও এগ্রেসিভ ওয়েতে যাওয়ার মনোতত্ত্ব তৈরি হয়। অর্থাৎ ছাত্রলীগে এক ধরনের উপেক্ষা করা, ভয়ের সংস্কৃতিকে পাশ কাটিয়ে যাওয়ার ব্যাপারে শিক্ষার্থীদের দৃঢ় হয়ে যায়।